নমস্কার, সিএনএ আপনাদের স্বাগত। লোকসভা ভোট এগিয়ে আসছে বলা যেতে পারে লোকসভা ভোটের ঢাকে এক প্রকার কাঠি পড়ে গেছে। যদিও দিনক্ষণ এখন ঘোষণা হয়নি, কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ঘর গোছানো শুরু করে দিয়েছে। এরই মধ্যে ব্রিগেড সমাবেশ, এবং সেই ব্রিগেড সমাবেশ হতে চলেছে সিপিআইএম এর নেতৃত্বে নয়, তাদের যুব অর্থাৎ ডিওয়াইএফআই এর নেতৃত্বে। যদিও এই যুবদের সমাবেশে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম। ব্রিগেড সমাবেশের আগে সিএনএর মুখোমুখি সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য সেলিম, মোহাম্মদ সেলিম। সেলিম, তো আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। ব্রিগেড সমাবেশের আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটু লোকসভার বিষয়টা নিয়ে যেহেতু উত্থাপন করেছি, সেখান থেকে আলোচনায় আসি যে লোকসভা ভোট হতে চলেছে। এই ভোটের আগে আমরা যে সিনারিওটা দেখছি, সেখানে একটা ওই আইএনডিআইএ একটি জোট গঠন হয়েছে, যেটা কেন্দ্র বিরোধী জোট বলা হচ্ছে, যেখানে আবার বাম, কংগ্রেস এবং তৃণমূল একসাথেই রয়েছে। তো বাংলায় এর চেহারাটা কি হবে? মানে সত্যিই কি জোটটা জমাট বাঁধবে, নাকি ওই আলাদা আলাদা একটা পরিস্থিতি তৈরি হবে? প্রথম থেকে আমরা বলে আসছি এটা একটা জোট নয়, কিন্তু মিডিয়া এটাকে জোট বলে প্রমাণ করার চেষ্টা করছে। কারণ ইন্ডিয়া যেটা বললে আইএনডিআইএ, তো এ ফর অ্যালায়েন্স, তাহলে এটা তো অনেকটা হয়ে গেল না, যে দ্বিতীয়বার আর বলতে হচ্ছে কেন, ডবল করে জোর বেশি পড়বে, অ্যালায়েন্স জোট। এটা গ্রামাটিক্যালি রং, পলিটিক্যালিও রং। আমরা প্রথম থেকে পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এটা বলেছি। এটা অবশ্যই কেন্দ্র বিরোধী নয়, কিন্তু ক্রমাগত যেটা হচ্ছে রাজ্যের অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে এবং কেন্দ্র এককেন্দ্রিক হচ্ছে। আমরা একটা সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা করেছি, ক্রমাগত সংসদীয় গণতন্ত্রকে প্রেসিডেন্সিয়ালাইজিং করা হচ্ছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে কাজ করছেন, রাষ্ট্রপতির পেছনে চলে গেছেন। আমরা একটা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা করেছি স্বাধীনতার লড়াইয়ের মধ্যে থেকে, যেহেতু নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যকে অস্বীকার করে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক দল, এক নেতা, এক ভাষা করা হচ্ছে। এটা আমাদের যে ডাইভার্সিটি, সেটাকে নষ্ট করছে। এই ইউনিটিটার চিত্রটা বাংলায় কি হবে, সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। না, তুই এখনই বলে ইন্ডিয়া, তার মধ্যে বাংলা এরও থেকে। বাংলা তো এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে মণিপুর আছে, গুজরাটও আছে, পশ্চিমবঙ্গ আছে। তৃণমূল এটাকে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া বলে চিৎকার করছিল এবং এরপর করবে না। কারণ আমরা বললাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট নয়। এটা আগে লিখে নাও, সর্বভারতীয়, বা রিপিট করতে পারো আমার সঙ্গে, সর্বভারতীয় নির্বাচনী জোট নয়। কিন্তু এটা প্রথম থেকে আরএসএস ভয় পেয়েছে, মোদি ভয় পেয়েছে, মিডিয়া ভয় পেয়েছে, তারা চিৎকার করতে আরম্ভ করলো। কারণ যত অপোজিশন এককাট্টা হবে, তখন যে সত্তা যারা সরকারে চালায় তাদের ভয় হয়, তাদের ভীতি তৈরি হয়। কারণ মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, মোদি ছাড়া কেউ নেই, এটা তোমরা প্রচারের ট্যাগলাইন হবে। তো সেখানে যখন দেখবে একটা বিপরীত কিছু হচ্ছে। দ্বিতীয় একটা কথা আছে, বাংলার চেহারা তো এই জন্য দরকার যে বাংলা থেকে এমন একজন আছেন যিনি প্রধানমন্ত্রী হতে চান। আমরা প্রথম থেকে বললাম এটা বাংলা বলে না, গোটা দেশে নেতা নয়, নীতি চাই। অনেক দুর্নীতি হচ্ছে, অনেক দুষ্কৃতি এসেছে, অনেক কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে ব্যবসা করা হচ্ছে রাজনীতির নামে, কিন্তু আসলে এটা হচ্ছে নীতিহীন রাজনীতি। আর আরএসএস বিজেপিও চায় মোদি ভার্সেস মমতা, মোদি ভার্সেস অরবিন্দ কেজরিওয়াল, আর যেমন করেছিল মোদি ভার্সেস হচ্ছে চন্দ্রবাবু নাইডু, মোদি ভার্সেস রাহুল গান্ধী। যত বেশি ইন্ডিভিজুয়াল আসবে, কারণ আগে মোদিকে একটা অবতার বানিয়ে দেওয়া হয়েছে, এবং এই রাম মন্দির, গীতা পাঠ, এই সব থেকেই গীতা পাঠ হবে এখানে, শ্রীকৃষ্ণ ছবি না দিয়ে মোদির ছবি দেওয়া হচ্ছে। তাহলে বুঝতে পারছো এটা অবতার বানানো হচ্ছে, যাতে যেটা আয়দায় ধর্মস্য গ্লানির্ভবতু ভারত, তখন হচ্ছে আবির্ভাব হবে সম্ভবামি যুগে যুগে। তো এইটাকে নস্যাৎ করতে হবে, ওরা এস্টাবলিশ করতে চাইবে। তো এই জন্য আমরা বললাম এটা কোনো সর্বভারতীয় নির্বাচনী জোট হবে না। তাহলে বাংলায় কি হবে? বৈচিত্র্য যেটা কথা বললাম, যদি বৈচিত্র্যকে রক্ষা করতে হয়, তাহলে তোমার রাজনীতির বৈচিত্র্যকে মানতে হবে। পোশাক, আশাক, খাদ্য যেমন আছে, তাহলে মণিপুরের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতি কি এক? না। কেরালার রাজনীতি আর কাশ্মীর রাজনীতি কি এক? একেবারেই নয়। গুজরাটের রাজনীতি আর বিহার রাজনীতি কি এক? তাহলে এই দেশটাকে রক্ষা করতে, সাংবিধানিক ব্যবস্থা রাখতে রাজ্যে রাজ্যে নিজস্ব ট্যাকটিক্স তৈরি করতে হবে। মানে সেক্ষেত্রে কি তাহলে আপনি বলছেন যে রাজ্যে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএমকে আসন ছাড়বে, বা সিপিএম? উল্টো বললাম, কারণ যখন আমরা বিজেপি যে এই যে বলছি নেতাহীন, নীতিহীন নেতা, যেমন বিজেপি তেমন তৃণমূল,
এই যে বললাম সাম্প্রদায়িক রাজনীতি, যতটা বিজেপি ততটা তৃণমূল। এই যে বললাম দুর্নীতি, ব্যাপক কাণ্ড করেছে মধ্যপ্রদেশ, এখানে করেছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, একই। তাহলে যারা বিজেপি এবং তৃণমূলের সঙ্গে কোনো সংসর্গ রাখবে তারা তো নয়, যারা সংসর্গ রাখবে তাদের সঙ্গে বামফ্রন্ট যাবে না। আপনারা এই ইস্যুকে কেন্দ্র করে এর আগেও বিজে মূল এই শব্দটি ব্যবহার করেছিলেন সেলিমদা, এখনো বাজারহাটে করে, চায়ের দোকানে করে, রাস্তাঘাটে করে, একটা ভালোভাবে নিয়েছিল। কে বলেছে বলেনি? চায়ের দোকান রাস্তাঘাটে এখনো বলে। যত বেশি অভিষেক আরএসএস এর রাজনীতি করবে, যত বেশি মমতা মোদী ঘনিষ্ঠ হবেন, যত বেশি বিজেপি এই অপদার্থদেরকে অপরাধীদেরকে বাঁচাবে, তত বেশি চায়ের দোকানে রাস্তায় ঘাটে বাসে ট্রামে ট্রেনে বলবে লোকেরা। এখন তো মিডিয়া বলে, কেউ কেউ, আমরা বলি না, কেউ কেউ বলে যে এর একটা কমল ফুল আর ঘাস ফুল, দুই ফুল মিলে এপ্রিল ফুল বানাচ্ছে, তো আমরা এদেরকে এপ্রিল ফুল বলি। বেশ, আমরা বিধানসভা নির্বাচনও দেখেছি, তারপরে উপনির্বাচনও দেখেছি সেলিমদা। আপনারা কংগ্রেসের সঙ্গে একটা জোটবদ্ধ হয়ে বাংলায় লড়াই করেছেন, তার সঙ্গে গত বিধানসভা নির্বাচনে আইএসএফ নামক একটি রাজনৈতিক দলেরও যুক্ত হতে আমরা দেখেছি। লোকসভা নির্বাচনে আপনারা অর্থাৎ সিপিআইএম কি ফের আইএসএফকে সঙ্গে নিচ্ছেন? পশ্চিমবঙ্গে ইন্ডিয়া নামে কোনো ভোট হবে না। বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প, বাংলার কৃষি, বাংলার কৃষ্টি, বাংলার মানুষ, বাংলার সম্প্রীতিকে রক্ষা করতে হবে। দেশের সরকারও সেটাকে জাহান্নামে পাঠাচ্ছে, রাজ্য সরকারও সেটাকে জাহান্নামে পাঠাচ্ছে। তাহলে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে দল, যে ব্যক্তি, যে গোষ্ঠী যারা তলায় তলায় বিজেপি বা তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখবে না, তাদের সবার সঙ্গে ঐক্য হবে। আইএসএফ বলো, কংগ্রেস বলো, আরও অন্যান্য বামপন্থী দল আছে, ব্যক্তি আছে, গোষ্ঠী আছে, যে দলের নাম তুমি শোনোনি, যেমন আইএসএফের নাম তুমি আমাদের বামফ্রন্টের সঙ্গে আসা আগে শোনোনি, তারপরে তৈরি হয়েছিল, এমনও সংগঠন দল বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ হব। সেই জায়গায় আমরা এটাও দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের জন্য একটা সুর একটু নরম করছেন, তিনি কংগ্রেসের জন্য সময়সীমা দিচ্ছে আসন সমঝোতার জন্য। যদি কংগ্রেস, আমি বলছি না এখন অবধি কোনো সিদ্ধান্ত এসছে, যদি কংগ্রেস বাধ্য হয়, মানে এই রাজ্যের কংগ্রেস না মানলেও কেন্দ্রের নেতৃত্বের সিদ্ধান্তে তো তারা মানতে রাজি হবে, যদি এই রাজ্যে কংগ্রেস আর তৃণমূল আবার একজোট হয়ে যায় লোকসভা নির্বাচনে, তাহলে আপনাদের অবস্থা? যদি কথা নদীতে ফেলো, বাধ্য হোক বা অবাধ্য হোক, তার নিজের নিজের দলের ব্যাপার আছে। আমি তোমাকে কি বললাম যে বিজেপির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে ওপরে বা তলায় যদি কোনো যোগাযোগ থাকে, সিপিআইএম বা বামফ্রন্টের সঙ্গে তার যোগাযোগ থাকবে না, পরিষ্কার তো বলে দিচ্ছি। বেশ, কিন্তু এই কথা আপনারা বলছেন, তৃণমূলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন, সবটাই মানছি, কিন্তু তারপরে আবার এই আইএনডিআই এর বৈঠকে শীর্ষ নেতৃত্ব সবাই পাশাপাশি দেখা যাচ্ছে, একই ফ্রেমে দেখা যাচ্ছে, সেটা কি সাধারণ মানুষের উপর বা সাধারণ মানুষের কাছে একটা অন্য ছবি তৈরি করছে না? মিডিয়া একটা তুলে ধরছে বা বিজেপি বা আরএসএস আইটি সেলরা প্রচার করছে, কিন্তু রাজনীতি, সংসদীয় রাজনীতিতে বিভিন্ন দল একসঙ্গে আলাপ আলোচনা করে। ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট ডিসকাশন। আমাদের কাছে গণতন্ত্রটা শুধু আসন এবং নেতা নয়, ইস্যুস, বেকারদের কাজের প্রশ্ন, কৃষকদের সমস্যার প্রশ্ন, তপশিলি জাতির উপর আক্রমণের প্রশ্ন, মহিলাদের নির্যাতনের প্রশ্ন। আপনারা যখন আইএসএফ এর সঙ্গে যোগ করেছিলেন বা এখনও যখন তাদের সঙ্গে মিশে চলছেন, সিপিআইএমেরই নিচুতলার কর্মীদের মধ্যে থেকে মাঝে মধ্যে কিন্তু কিছু বিতর্কের বা মতানৈক্যের ছবিও আমরা দেখেছি। আপনার কি মনে হয় যে আইএসএফ শব্দ আলাদা, বিতর্ক আলাদা, মতানৈক্য আলাদা। যে কোনো একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে এবং ইনার পার্টি যদি ডেমোক্রেসি থাকে, যেখানে নাগপুর ঠিক করে দেবে না বিজেপির মত কি, যেখানে কালীঘাট ঠিক করে দেবে না তৃণমূলের মত কি, এমন জায়গায় নানান মত নিয়েই তো কমিউনিস্ট পার্টিতে এই বিতর্ক চলে। যখন আমরা আসন সমঝোতা করলাম, তখন আমরা বামফ্রন্টও একমত হয়ে করেছিলাম, এবং এখনও আমরা করি বা না করি আমরা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্তে দুজনকে নিতে হয়। এটা কংগ্রেস তৃণমূলের ব্যাপার তো নয় যে মমতা ঘোষণা করে দিল বা কংগ্রেস বললো, এটা হচ্ছে তোমার কি প্রত্যেকটা দলকে নিজের অবস্থান নিতে হয়। তাহলে আগে আইএসএফকে সিদ্ধান্ত নিতে হবে সে বিজেপি এবং তৃণমূল বিরোধী, 2 সে বামপন্থীদের সঙ্গে যেতে চায়, 3 বামপন্থীরা যাদের সঙ্গে থাকবে তাদের সম্পর্কেও তাদের একটা সমদৃষ্টি আনার চেষ্টা করতে। তার মানে আমি ধরে নিতে পারি, যদি কংগ্রেস তৃণমূলের সঙ্গে না যায়, বামেদের সঙ্গে আসে এবং আইএসএফও আসে, তাহলে বাম অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস এবং আইএসএফ যেভাবে বিধানসভা নির্বাচন ছিল, আসন্ন লোকসভা নির্বাচনে সেভাবে লড়াই করতে কোনো অ্যাকশন রিপ্লে হয় না পলিটিক্সে, ইটস এ ডাইনামিক সিচুয়েশন পলিটিক্সে। তাহলে 19, 21, 23 আলাদা ছিল, 24 একটা আলাদা হবে, পরিষ্কার কথা। ধাপে ধাপে এগো, এটাকে বলে স্পাইরাল, তুমি সিঁড়িতে উঠছো,
প্রত্যেকটা সিঁড়িতে উঠে একটা ধাপ অতিক্রম করছো। সেখানে যদি বিজেপি প্রতিক্রিয়ার শক্তি পেছনে তাকায় 50 বছর, 100 বছর, 500 বছর, 75 বছর, 34 বছর, আর বামপন্থীরা প্রগতিশীল সামনের দিকে এগোয়। প্রগতি কেন বলে? গতিটা হচ্ছে সামনের দিকে। সুতরাং আজকের অবস্থানে দাঁড়িয়ে এই জানুয়ারি মাসের অবস্থায় দাঁড়িয়ে যে যেখানে দাঁড়িয়ে আছে তার ভিত্তিতে আমাদের আলোচনা করে সিদ্ধান্ত করতে হবে। এবং আমার স্থির বিশ্বাস শুধু কংগ্রেস আইএসএফ নয়, বামফ্রন্ট আরও অন্যান্য বামফ্রন্টের বাইরে যে বামপন্থী দল আছে তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হবে। তারপরে আইএসএফ, কংগ্রেস তো সহ আরও কেউ যদি বিজেপি এবং তৃণমূল বিরোধী থাকে তাদেরকে নিয়ে প্রত্যেকটা ধাপে আরেকটু বৃহত্তর হবে। বেশ, তাহলে সেক্ষেত্রে এই রাজ্যে অন্তত আমরা যে সিনারিওটা বুঝতে পারছি, তাহলে ত্রিমুখী একটা লড়াই দেখতে পাচ্ছি। সেখানে কি হবে না হবে সেটা আলাদা ব্যাপার। আমি তো দ্বিমুখী দেখছি। কিভাবে? তাহলে তৃণমূলকে কি আপনি সরিয়ে দিতে? কমিউনিস্ট ভার্সেস কমিউনাল, তৃণমূল থাকছে না। নো মার্সি ফর কারাপশন। 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা যে রেজাল্ট পেয়েছি সেলিমদা, আপনাদের 34 বছরের একটা শাসনকালে আপনারা সংগঠন আপনাদের যেটা গড়ে উঠেছিল, আজও অনেকেই তার উদাহরণ দেয় যে এই ধরনের সংগঠন গড়ে তোলা খুব কঠিন কাজ এবং সেটা সিপিএম গড়ে তুলতে পেরেছিল। কিন্তু তারপর কি এমন হলো যে সেই সংগঠনটার আজ সেই শক্তি আজকে সেখানে উপনীত হচ্ছে না, যার কারণে বিধানসভায় একটি আসনও, মানে আইএসএফ এর আসনটি বাদে একটি আসনও আপনাদের গতকালের কথা বলছো। আমি সিএনকে আবেদন করব, তোমাদের প্রচার মাধ্যমকে আবেদন করব, তোমরা অতীতমুখী হয়েও না, বর্তমানে এসো। আজকের কথা বলো বা আগামীকালের কথা বলো। তুমি ঐতিহাসিক নও, তুমি সাংবাদিক। না, সেখানে সরি, এখন ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আর পশ্চিমবঙ্গে ভোট কিরম তুমি জানো না? কী করে হয় জামানহারবারে, কী করে হয়েছিল সন্দেশখালিতে, কী করে হয় হিঙ্গলগঞ্জে, কোথায় ভোট হয়েছিল? যেখানে একটা সেন্ট্রাল এজেন্সি ঢুকতে পারে না, যেখানে সশস্ত্র বাহিনী ঢুকতে পারে না, পুলিশ ঢুকতে ভয় পায়, সেখানে এই যে 11 বছর ধরে সিপিএমকে পিটিয়ে লাশ করে দেবো, তৃণমূলের যে ঘোষিত কর্মসূচি ছিল, যে জন্য বিজেপি বলা হয় এবং যেটা বিজেপিরও ছিল, তখন শুভেন্দু, মমতা, অভিষেক আর কিষাণজি সব একসঙ্গে ছিল। সেটাকে বাদ দিয়ে তুই আজকে কথা বলছো কেন? অতীত বলো, তাহলে 10 বছর কী হয়েছে বলো, 12 বছর ধরে কী হয়েছে রাজ্যে সেটা বলো, আর নাহলে ভুলে যাও সবটা। আজকে পশ্চিমবঙ্গে বামপন্থীরা ছাড়া, ডিওএফআই ছাড়া, সিপিআইএম ছাড়া আর কোন দল আছে তার যুব ছাত্র সংগঠন ব্রিগেডের সমাবেশ করার, তার মূল সংগঠন ব্রিগেডের সমাবেশ করার ধক দেখাবে? তুই একটা বলো। 21-এর এবং 23-এর চশমা নামিয়ে 24-এ চক্ষু পরীক্ষা করে আজকের রাজনীতির দর্শনটা দেখো। বেশ, 24-এর চক্ষু পরীক্ষার জায়গায় দাঁড়িয়েই আমি আপনাকে প্রশ্ন করছি, বিজেপি অলরেডি তাদের তরফ থেকে একটা টার্গেট বেঁধে দিয়েছে। লোকসভা নির্বাচনে বাংলায় 35টি আসন চাইছে তারা। তৃণমূল তাদের মতন লড়ছে। বামেরা কি কোনো টার্গেট রাখছে? আসন পাবে? আচ্ছা, বিজেপি যেভাবে রাজনীতি করে বা অমিত শাহ যেভাবে রাজনীতি করেন, সিপিএম কি সেভাবে রাজনীতি করে? এর আগে কবে তুমি জ্যোতি বসুকে, প্রমোদ দাশগুপ্তকে, মুজফর আহমেদকে, সরোজ মুখার্জিকে, অনিল বিশ্বাসকে এরকম টার্গেট বেঁধে শুনেছো তুমি? তুমি বাংলার লোক। দুর্নীতি প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, কেন এজেন্সিগুলো মার খাচ্ছে কিন্তু হাত পা বেঁধে দিয়েছে, কেন হাইকোর্টে তারা চপেটাঘাত খাচ্ছে, যারা গলার স্বর নিতে পারছিল না, তাহলে তুই বুঝতে পারবে কোন ভরসায় 35 বলেছে। মমতা ব্যানার্জি তুমি বাইরে দেখাচ্ছ যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করার জন্য বলছেন, কানামাছি ভো ভো যাকে ভাবি তাকে ছো, আসলে তো বার্গেন করছেন। কতটা ধরে রাখতে পারেন? বিজেপির যা সাংগঠনিক ক্ষমতা, সে কখনো 18, 20, 22 আসন পেতে পারে পশ্চিমবঙ্গে? অ্যাসেম্বলিতে সে প্রধান বিরোধী দল হতে পারে? কোথায় বিরোধী দল? কে বিরোধী দল? বেশ, একটু ব্রিগেড প্রসঙ্গে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আপনি বলছিলেন আগামী প্রজন্মের কথা, যুবদের ব্রিগেডের করার কথা, সিপিএমের বিরুদ্ধেও, সিপিআইএমের বিরুদ্ধেও দীর্ঘদিনের একটা অভিযোগ উঠে আসে যে তারা নতুন প্রজন্মকে নাকি কাজে লাগায় না। 2021-এর বিধানসভা নির্বাচনে সত্যিই প্রার্থী তালিকা চমকে দিয়েছিল সিপিআইএমের এবং প্রচুর সংখ্যক তরুণ ব্রিগেডকে আমরা দেখতে পেরেছিলাম। এবার সেই যুবদের দিয়ে আপনারা ব্রিগেড করাচ্ছেন, কিন্তু অনেকে বলছেন এটা বিলম্বিত বোধহয়। কি বলবেন? এনি টাইম রাজনীতিতে তুমি যখন সারমাইজ করবে, পেছন দিকে তাকাবে, তোমার মনে হবে বিলম্বিত। তুমি এমন কবিতার বই পড়বে, তোমার মনে হবে এটা 5 বছর আগে কেন পড়লাম না। তুমি এমন উপন্যাস পড়বে, এটা মনে হবে এটা আগে থেকে যখন ছাপা ছিল এটা হাতে পড়লো না কেন, যদি তোমার মধ্যে সে খিদেটা থাকে। এইবার তুমি শুনলো যদি 21 থেকে 23 বললে তুমি, বা 24 বলছো, আচ্ছা এটা কি ম্যানুফ্যাকচারের কারখানায়? আচ্ছা এটা কি এই দল থেকে ওই দলে নিয়ে আসে, আবার ঘুটির মতো বিজেপি থেকে নিয়ে আসলাম, তৃণমূল থেকে নিয়ে আসলাম?
তৈরি করতে হয়। এখানে আরেকটা কথা উঠে আসছে সেলিমদা, সেটা হচ্ছে যে এই যুবদের দিয়ে যে আপনারা ব্রিগেডটা করছেন লোকসভা নির্বাচনের আগে, অনেকে বলছেন যে সিপিএমের এই মুহূর্তে সেই ক্ষমতা নেই বা সিপিএম চাইছে না বলে যুবদের সামনে এগিয়ে দিয়েছে, কি বলবেন? যে যা নিজের মতো ব্যাখ্যা দিতে পারে, যে যা নিজের মতো ব্যাখ্যা দিতে পারে, কিন্তু এটা বুঝে নিতে হবে তারুণ্যের ডাকে। একটুক্ষণের জন্য তুমি সিপিএম এসব যদি সরে দাও, তারুণ্যের যৌবনের ডাকে জনগণের সমাবেশ। সিপিএমের তরফ থেকেও ব্রিগেড হোক কিংবা ইনসাফ যাত্রা হোক, কিংবা আমরা আশা করছি আগামী 7 তারিখের ব্রিগেড সমাবেশে বিপুল সংখ্যক মানুষ আসবে, কিন্তু এই সমাবেশে জমায়েতে বিপুল সংখ্যক মানুষকে আমরা দেখতে পেলেও সেই ফলাফলটা ভোট বাক্সে গিয়ে পড়ছে না কেন? আচ্ছা দেখো, আমরা তো গীতা পাঠ করিনি, আমি গীতা পাঠ করতে বলছি না। গীতাতে আছে মা ফলে সুকাদ আছাতে। আমি কমিউনিস্ট পার্টির সংগঠক। তোমরা যারা ভোটের আগে রাজনীতি না করে, জীবন জীবিকার কথা না বলে, কাজের কথা না বলে, দক্ষতার কথা না বলে, ঐক্য সম্প্রীতির কথা না বলে, সংবিধানের কথা না বলে বললো চলো এসো ধর্মকে বর্ম করে অপকর্ম করি, তাকে কিন্তু জিজ্ঞেস করলেন এটা কতদূর আপনাকে নিয়ে যাবে? আর আমরা যারা রাজনীতি করছি, প্রকাশ্যে ঘোষিত রাজনীতি করছি, কোনো আড়াআবদাল নেই, সেখানে দাঁড়িয়ে বলছি, এবং আমরা এই তত্ত্বে বিশ্বাস করি না মা ফলে সুকাদ আছাতে। আবার আমরা পরে হচ্ছে তোমার গিয়ে এমনও পরে এরকম করি না যে তোমার গিয়ে যা হলো হলো, প্রত্যেকটা একটা কার্যকারণ আছে। কমিউনিস্ট হিসেবে এটা বলতে পারি, সবাই যুক্তিবাদী মানুষ হিসেবে বলতে পারি, এবং প্রত্যেকটা ধাপ অতিক্রম করতে হয়। বেশ, সেই জায়গায় যেটা প্রশ্ন উঠে আসছে সেলিমদা, যে আপনারা বলছেন আপনারা উঠে আসছেন, আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখলাম আপনারা বেশ খানিকটা ভালো রেজাল্ট করেছেন, এরপর সাগরদিঘি একটা মডেল তৈরি হলো, কিন্তু আবার ধূপগুড়িতে গিয়ে সেই মডেল কিন্তু ধাক্কা খেলো, এইটার কেন? এটা আমরা কখনোই সাগরদিঘি বা ধূপগুড়ির মডেল বলি না, এটা ব্রিগেড মডেলও নয়, এটা যুব মডেলও নয়। মডেল দিয়ে নিয়ে রাজনীতি করে বিজেপি তৃণমূল, টলিউড থেকে বলিউড থেকে বা ফ্যাশন প্যারেডের র্যাম্প থেকে নিয়ে এসে নেতা করে। আমাদের যারা নেতা নেত্রীরা উঠছে, তা আমি আবার বললাম মাঠ থেকে, ক্ষেত থেকে, আলপথ বেয়ে, সাঁকো পেরিয়ে, খাদান থেকে, খনি থেকে, ইট ভাটা থেকে, বিড়ি শ্রমিকের পরিবার থেকে, সিগি ওয়ার্কার, এই তোমার গিগ ওয়ার্কার্স, ওলা উবের চালক, সেখান থেকে উঠে আসছে। এদের কেউ মডেল করে না। আপনারা যাদের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলছেন, বঞ্চিতদের কথা বলছেন, এই বঞ্চিতদের নিয়ে আপনারা দীর্ঘ সময় কথা বলেছেন, এ বিষয়ে সন্দেহ নেই, কিন্তু এখন সেই বঞ্চিতদের নিয়েই কথা বলতে শোনা যাচ্ছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বঞ্চিত 100 দিনের কাজে বঞ্চিত যারা কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনার অভিযোগ নিয়ে দিল্লিতে গিয়ে ধর্ণা করছেন। অনেকে বলছেন যে সিপিএমের ছেড়ে যাওয়া জুতো নাকি তৃণমূল পরে নিয়েছে, কি বলবেন? না, আমরা এতটা অহমিকা দেখাই না, আর আমাদের অতগুলো জুতোও নেই যে আমরা ছেড়ে দেবো। দু একজন লোক তৃণমূলের মন্ত্রীকে ছুঁড়ে জুতো মেরেছিল, একজন মহিলা, তাকে আমি সাধুবাদ জানাই। তো সিপিএমের কর্মীদের কাছে এত জুতো নেই স্পেয়ার যে তারা যেগুলো ছেড়ে দিয়ে যাবে। এক, আর অভিষেক সব ব্র্যান্ডেড জুতো পরে, বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাঠায়, সে সিপিএম জুতো পড়বে কেন? সে তো অলরেডি আরএসএস এর কল্যাণে বিজেপির জুতো পায়ে আছে, তৃণমূলের পথে হাঁটছে, কিন্তু লক্ষ্যটা তো বিজেপি না। এই যে তৃণমূল যে অভিযোগটা করছে কেন্দ্রের বিরুদ্ধে, যে কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, আবাসে টাকা দিচ্ছে না, এইটা নিয়ে আপনাদের কি বক্তব্য? আমি অনেক দিন আগেও বলেছি, আবারও বলছি, টাকা দিচ্ছে না, এটা অন্যায়। এই টাকা আমরা লড়াই করছি, কারণ যে কাজ করেছে, যার জব কার্ড আছে তার যেমন কাজ পাওয়ার অধিকার আছে, যার জব কার্ড নেই তার যেমন জব কার্ড পাওয়ার অধিকার আছে, ভুয়ো কার্ড যেমন বাতিল করা দরকার, সেরকম এই টাকা ওদের যারা মেরে দিয়েছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। তাহলে বিজেপি যে আইনের বলে টাকা আটকেছে, সেই আইনে ওটা আটকানোর আগে লেখা আছে যে যারা টাকা নিয়ে নয়ছয় করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কোন ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? মাঝখানে মন্ত্রী একদিন বললেন আমরা সিবিআইকে বলবো, এনকোয়ারি করবো। কোন এফআইআর হয়েছে? জেলা পরিষদগুলোকে বলা হয়েছে, ব্ল্যাকলিস্ট করা হয়েছে। তাহলে কেউ না কেউ টাকা চুরি করেছে, কিন্তু কেন ব্যবস্থা নেয়নি? এটাই তো আমার অভিযোগ। কেন ব্যবস্থা নেয়নি? রাজ্যকে আমরা বলছি তুমি একটা শ্বেতপত্র প্রকাশ করো, তোমার কত টাকা পাও না, কত পেলে, কত খেলে, আর কত আরও আমরা আদায় করার জন্য লড়বো, আর যারা খেলো তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছো, করবে না। বিজেপি সরকারকে বলছি, কেন্দ্র সরকারকে, তোমরা বলো আমাদের রাজ্যকে কত দিয়েছো আর কত বাকি আছে, কেন আটকেছো, এবং আটকেছে যে কারণে তার জন্য কী ব্যবস্থা নিয়েছো। ঘরের টাকা হোক, আবাস যোজনা হোক, শহরে বা গ্রামের, ঝগড়াটা কি মোদির নামে হবে না মমতার নামে হবে, বাংলার নামে হবে না হিন্দিতে হবে, কিন্তু টাকা নিয়ে নয়ছয় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না। 100 দিনের কাজের প্রোগ্রাম কেন্দ্রীয় সরকার তুলে দিতে চায়,
মোদি যেদিন থেকে এসেছে সেদিন থেকে বলেছে। ওটা মনরেগা চালু করা হয়েছিল সিপিআইএম যখন, বামফ্রন্ট যখন মনমোহন সিংয়ের সরকারকে সমর্থন করছিল, পরিষ্কার কথা। তাহলে ওটা তখন মমতা ব্যানার্জি কিন্তু ছিলেন এনডিএতে। সুতরাং মমতা ব্যানার্জি হোক বা মোদি হোক, টিএমসি হোক বা বিজেপি হোক, তারা 100 দিনের কাজের পক্ষে না, কিন্তু তারা লুটের পক্ষে। আর এই জন্য দিল্লির সরকার এই লুটারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, আর এই লুটেরারা গিয়ে নাটক করবে আর তোমরা সেটা নিয়ে হইচই করবে। দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হচ্ছেন, অথচ আবার লালু প্রসাদ যাদবের পাশে থাকছেন বা তার সঙ্গেও জোট হচ্ছে। তাহলে লালু প্রসাদ কি দুর্নীতি করেন? সে তো জেলে পর্যন্ত চলে গেছে, তাহলে কেন? ধারণা নেই। যখন জেলে গেছে, যখন এসব দুর্নীতির প্রশ্ন এসছে, তখন সিপিআইএম সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল, আরজেডির সঙ্গে কোনো আসন সমঝোতা করিনি আমরা। তখন ওরা বলেছিল সমঝোতা করার জন্য, এই জন্যই আমরা মায়াবতী দলের সঙ্গে কোনোদিন সমঝোতা করিনি আসন। বেশ, আমরা একেবারে শেষের দিকে আসি, আবার একটু ব্রিগেডে ফিরে আসি। সেলিম দা, যুবদের ব্রিগেড হলেও এই ব্রিগেডে আপনি উপস্থিত থাকবেন। আমি কি যুব নই? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ডিওএফ এর অল ইন্ডিয়া সেক্রেটারি ছিলাম। না, ডেফিনেটলি আমার সেটা তো আমার জীবনের 25 বছর, 15 থেকে 40 বছর আমি এই সংগঠন গড়ে তোলার কাজ করেছি। আজকে প্রজন্মে যারা কাজ করছে, ধরুন ফ্রন্টলাইনে রয়েছে মীনাক্ষী বলুন, সৃজন বলুন, এরা যারা রয়েছে, কতটা আশাবাদী এদের প্রতি আপনি? আমি যেদিন রাজ্য সম্পাদক হয়েছিলাম, আমি বলেছিলাম আমার 32টা তেজি ঘোড়া আছে, এখন বলছি আমার 200টা আছে। এখন তুমি 2-3 জনের নাম বললে, এবং আমাদের পরিকল্পনা আগামী 1 বছরের মধ্যে এটাকে 500তে নিয়ে যাওয়ার। এই মুহূর্তে আমরা যদি বাংলার দিকে দেখি, সত্যিই বাংলায় কোনো চাকরি নেই, মানে সরকারি চাকরি নেই, নতুন করে কোনো শিল্পও নেই, নতুন করে শিল্প নেই, ফলে বেসরকারি চাকরি নেই। আজকে অনেককে আমরা বলতে শুনছি সেলিমদা, যে সেদিন যদি সিঙ্গুরে টাটাদের কারখানাটি হতো তাহলে ভীষণ ভালো হতো, যদি বুদ্ধবাবু আরেকটু করা হতেন তাহলে আজকে বাংলার এই পরিস্থিতি হতো না। আমি একটু আগে বললাম, এটাকে সারমাইজ বলে ইংরেজিতে, অনেকে চোর পালালে বুদ্ধি বাড়ে বলে বাংলায়। কথাটা কেন আছে? তুমি যখন ইতিহাস বলছিলাম, যেটাই বলছিলাম, ইতিহাস সবসময় ফিরে তাকানোর চেষ্টা করে। যারা একসঙ্গে হলো, তুমি করা হতে বলছো বুদ্ধবাবুকে, কিন্তু যারা রাস্তায় জুড়ে দাঁড়ালেন, রাজনাথ সিং, আদবানি, সুষমা স্বরাজ, বিজেপি, তৃণমূল, মাওবাদী, আরও সবাই বামপন্থীদের মধ্যে একটা অংশ, তারা তো আসলে একটা কারখানা না সিঙ্গুরটা, বাংলার শিল্প সম্ভাবনা, পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা ভ্রূণ হত্যা করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে এই সব বাহিনী একসঙ্গে। মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে ওটাকে মোদির কাছে সানন্দে উপহার পাঠিয়েছিলেন। আমি একটু জানতে যাব যে 2021-এর বিধানসভা নির্বাচনের মতন 2024-এর লোকসভা নির্বাচনেও সিপিআইএমের যারা প্রার্থী থাকবে সেখানে নতুন ব্রিগেড থাকবে? আমরা এখনও সিদ্ধান্ত নিইনি, কোনো গাইডলাইনও তৈরি করিনি, কিন্তু এটাই তো ধারা, সেই ধারা আমরা বহমান, সেটাকে আমি বয়ে নিয়ে যাব, এটাই তো কমিটমেন্ট। বেশ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি একেবারে শেষ প্রশ্ন করব যে ব্রিগেডের সভা থেকে আপনার বক্তব্যে লোকসভা নির্বাচনের কি বার্তা থাকবে, এবং সেটা ক্ষেত্রে বাংলায় আপনাদের লড়াইয়ের ইস্যু কি কি হতে চলেছে? প্রথমত, এটা লোকসভা নির্বাচনকে উপলক্ষ করে সমাবেশ নয়। বেকার ছেলে মেয়েদের কাজের অধিকার, স্কুল বন্ধ হচ্ছে, কলেজ বন্ধ হচ্ছে, আসনগুলো খালি থাকছে, নিয়োগের দুর্নীতি হচ্ছে, সেই নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাকে বাঁচানো, কাজকে বাঁচানোর অধিকার। তাছাড়া অসংখ্য অন্যায় হয়েছে, নির্যাতিতা মহিলা, ধর্ষিতা মহিলা, তারা বিচার পায়নি, খুন হয়েছে, আনিস খানের কথা বললাম, মেদুনিতা, সুদীপ্তর কথা বললাম, স্বপ্নীলের কথা বললাম, একটা চাকরি বাকরি দিয়ে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বিচার হয়নি, বিচারের বাণী নিভৃতে কাঁদছে। এই জন্য তো ইনসাফ শব্দটা, এই জন্য তো ন্যায়। আর একটা অন্যায়ের রাজত্বে 2 হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা, 3 হচ্ছে আইন শৃঙ্খলা খুবই খারাপ অবস্থা, তার মধ্যে সাম্প্রদায়িক প্রত্যেকটা ঘটনার মধ্যে রোহিঙ্গা, বাংলাদেশি, হিন্দু, মুসলমান করে এমন একটা হেজি করে দেওয়া হচ্ছে, যেখানে দাঁড়িয়ে অপরাধকে এবং অপরাধীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমরা চাই যাতে একটা আইনের শাসন বলবৎ হোক, সম্প্রীতি হোক। বাংলায় যদি ঐক্যবদ্ধ হয় তাহলে দেশটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য বাংলা একটা নিজস্ব ভূমিকা করবে। তো আজকের বাংলা সেটা পারছে না, তাহলে বাংলার পুনর্জাগরণ দরকার। এই পুনর্জাগরণ সম্ভব নয় বামপন্থার পুনরুত্থান বিনা, আর বামপন্থার যে পুনরুত্থান হবে সেটা নতুন প্রজন্মের হাত ধরে হবে। অসংখ্য ধন্যবাদ সেলিমদা আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম।
ব্রিগেডে মিটিংয়ের আগে বা ব্রিগেডে জনসভার আগে একেবারে সিএনএর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পরিষ্কার তিনি যা বললেন, তাতে করে তারা এখন আগামীর দিকে তাকিয়েই তাদের পরিকল্পনা সাজানো হচ্ছে এবং সেখানে নবজাগরণের কথা বলছেন তিনি। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে এই নবজাগরণের গতিটাকে তারা কতটা ত্বরান্বিত করতে পারে সেদিকে সবার নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক সিএনএর দিকে। ধন্যবাদ।